এই জিনিসটা আমরা আজকে গিট সম্পর্কে শিখব। সো গিট সম্পর্কে আমি প্রথমে একটু বলে নিই যে গিটটাকে আমরা বলি হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্ট বা একটা একটা ম্যানেজার যে হচ্ছে সোর্স কোডগুলোকে বা আমাদের প্রোগ্রামে যে মানে আমরা যে প্রোগ্রাম করি সেই প্রোগ্রামগুলোকে সে ম্যানেজ করে। এটা হচ্ছে একটা জায়গা বা একটা স্টোরেজ, যে স্টোরেজের মধ্যে আমি আমার প্রোগ্রামগুলোকে স্টোর করে রাখি ফর মাল্টিপারপাসেস। আমরা আজকে কাজ করবো হচ্ছে গিট নিয়ে। এখন গিট হচ্ছে কি? গিট হচ্ছে একটা রিপোজিটরি, রিপো রিপোজিটরি, ঠিক আছে? আসতেছে একটা রিপোজিটরি। এখন এই রিপোজিটরির মধ্যে আসলে কি থাকে? এই রিপোজিটরির হচ্ছে একটা জায়গা বা একটা প্লেস বা একটা খালি জায়গা, যে খালি জায়গায় আমরা আসলে কি করি, আমাদের যে প্রোগ্রামগুলো করি সেই প্রোগ্রামগুলোকে স্টোর করি। এখন এই প্রোগ্রামগুলোকে স্টোর করে আমাদের আসলে লাভটা কি হয়? এই প্রোগ্রামগুলোকে স্টোর করে আমাদের যে বেনিফিটটা হয় সেটা হচ্ছে যে এই প্রোগ্রামগুলো মাল্টি পার্সন অ্যাক্সেস করতে পারে। ওকে, সো আমরা যখন কোনো গ্রুপে কাজ করি তখন আমরা একটা প্রজেক্টে যদি হচ্ছে আমরা ধরে নেন কোন একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে আমরা 3 জন কাজ করতেছি। এখন 3 জন 3টা জায়গায় কাজ করতেছে। আমরা আমাদের প্রোগ্রামগুলোকে শেয়ার করব কিভাবে বা আমরা আমরা প্রোগ্রামগুলোকে আপডেট করব কিভাবে? সো পারসন 1, পারসন 2 অ্যান্ড পারসন 3। সো পারসন 1 এক জায়গায়, পারসন 2 এক জায়গায়, পারসন 3 এক জায়গায়, এবং কেউ কারোর সাথে ফিজিক্যালি মিট করা সম্ভব না, কিন্তু প্রজেক্টটাকে শেষ করতে হবে উইদিন 1 মান্থ। প্রোগ্রামটাকে শেষ করতে হবে। তাহলে P1 এর কিছু কাজ থাকবে, P2 এর কিছু কাজ থাকবে, P3 এর কিছু কাজ থাকবে। তাহলে P1 যে জায়গায় কাজ করবে, P2 যে জায়গায় কাজ করবে এবং P3 যে জায়গায় কাজ করবে, সে কাজের জায়গাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু প্রজেক্ট একটাই। এখন P1 কতটুকু কাজ করলো সেটা P2 এর জানা দরকার, বা P1 এর সাথে P2 ডিপেন্ডেন্ট অথবা P3 এর সাথে P1 ডিপেন্ডেন্ট। তাহলে যে যার উপর ডিপেন্ডেন্ট তাকে তো আগে কাজ শেষ করতে হবে। তাহলে P1 যখন কাজটা শেষ করবে, শেষ করার পর সে P2 কে কিভাবে আপডেটটা প্রোভাইড করবে? সো এই আপডেটটা প্রোভাইড করার জন্য উই ইউজ দ্য গিট বা একটা রিপোজিটরি আমরা ব্যবহার করি। এই রিপোজিটরি ব্যবহার করার জন্য আমাদের বেশ কিছু কমান্ড আছে, সেই কমান্ডগুলো আমাদেরকে অ্যাক্সেস করতে হয়। সো আমরা কমান্ডগুলো শিখবো আজকে, যে কি কি কমান্ড আছে এবং কিভাবে অ্যাক্সেস করতে হয়। ফুল প্রসেসটা হচ্ছে আমরা আজকে শিখবো যে কিভাবে কাজ করে। তো এটার জন্য আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কিছু ভার্সন কন্ট্রোল, এটাকে আমরা যে বলি হচ্ছে ভার্সন কন্ট্রোল। এই ভার্সন কন্ট্রোলের জন্য আমাদের বেশ কিছু জায়গা আছে, যেমন একটা হচ্ছে গিটহাব, একটা হচ্ছে বিটবাকেট, একটা হচ্ছে গিটল্যাব, ওকে, একটা হচ্ছে এসভিএন। এরকম বেশ কিছু ভার্সন কন্ট্রোলিং টুলস আছে, যে টুলসের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামগুলোকে বিভিন্ন পার্সনের সাথে শেয়ার করে বা একটা কোলাবোরেটিভ ওয়ার্ক আমরা করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে যে এই জায়গাগুলোতে আমরা আসলে কি করব, সেটাই হচ্ছে আমাদের শেখার উদ্দেশ্য। সো আমরা গিটহাবে কাজ করতে পারি, আমরা বিটবাকেটে কাজ করতে পারি, আমরা গিটল্যাবে কাজ করতে পারি। সো এক একটা জায়গায় এক এক রকম ভাবে কাজ করে, বা এক একটা জায়গায় এক একটা প্লেস বা এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কাজ করে, কিন্তু প্রত্যেকের কমন হচ্ছে গিট সিএমডি, মানে গিট কমান্ড। বিটবাকেট বলি, গিটহাব বলি বা গিটল্যাব বলি, যাই বলি না কেন, এরা প্রত্যেকেই হচ্ছে একটা নির্দিষ্ট কমান্ড মেনটেন করে, এবং সেটা হচ্ছে গিটের যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো মেনটেন করে। এসভিএনটা একটু ডিফারেন্ট, এসভিএন এর কাজের প্রসিডিউরটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? এখন এসভিএন যে ভার্সন কন্ট্রোল আছে এবং গিট যে ভার্সন কন্ট্রোল আছে, এই দুইটা ভার্সন কন্ট্রোলের মধ্যে একটা মেজর ডিফারেন্স আছে। মেজর ডিফারেন্সটা হচ্ছে এসভিএন নেটওয়ার্ক ছাড়া কাজ করতে পারে না।
তার মানে এসভিএন এর যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে ওভার নেটওয়ার্কের মধ্যে। আপনার নেটওয়ার্ক যদি ডাউন থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। হোয়ারএস গিটে কিন্তু আমি আসলে দুইটা ওয়েতে কাজ করতে পারি। তাহলে আমরা একটু প্রথমে দেখি যে গিট কিভাবে কাজ করে, সেটা আমরা প্রথমে দেখি আগে, দেন তারপর আমরা যাবো হচ্ছে গিটের কমান্ডে। গিট কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমাদের দুইটা ইন্ট বা দুইটা জায়গা আমাদের চিন্তা করতে হবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইটস ওয়ান কম্পিউটার and think about it, this is the another computer. এই কম্পিউটার হচ্ছে পারসন 1 এর, এই কম্পিউটার হচ্ছে পারসন 2 এর, এবং এখানে হচ্ছে আমাদের একটা সার্ভার আছে, এই সার্ভারের মধ্যে আমাদের গিট ইনস্টল করা আছে, বা এই সার্ভারের মধ্যে আমি আমাদের প্রোগ্রামগুলোকে স্টোর করি বা স্টোরিং জায়গা এটা। P1 এই সার্ভারের সাথে কানেক্টেড, P2 এই সার্ভারের সাথে কানেক্টেড। ওকে, এখন মনে করেন যে P1 এবং P2 দুইজনই হচ্ছে ডেভেলপার, এবং থার্ড একজন পার্সন আছে, সে হচ্ছে মনে করেন এই যে প্রজেক্টটা করবে সেই প্রজেক্টের একজন লিড বা টিম লিড চিন্তা করতে পারেন, একটা প্রজেক্টের টিম লিড। সে কি করতেছে, একটা প্রজেক্ট ক্রিয়েট করে প্রথমত যে কাজটা করতে হবে, একটা প্রজেক্ট ক্রিয়েট করে এই যে গিট আছে এই গিটের মধ্যে আপলোড করতে হবে আমার ফুল প্রজেক্টটাকে। তার মানে এই লিডও কিন্তু এই সার্ভারের সাথে কানেক্টেড। তার মানে সে তার যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারের মধ্যে একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছে। নাম্বার 1, সে একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছে, এবং নাম্বার 2, সেই প্রজেক্টটাকে সে আপলোড করতেছে সার্ভারে কোথায়, সার্ভারে গিটে আপ করতেছে। তার মানে এই কাজটা যে কোনো একজনকে করতে হবে, এবং এই কাজটা সচরাচর যে লিড সে নিজেই করে। এরপর কাজ করে কি, P1 এবং P2 এই যে প্রোগ্রামটাকে বা যে প্রজেক্টটাকে আমি আপ করলাম, এই আপ করা প্রজেক্টটাকে তারা কি করে, দুইটা কম্পিউটারের তারা আলাদা ভাবে তাদের নিজের কম্পিউটারে সেটা ডাউনলোড করে নেয়। ওকে, সো আমি এখানে আপলোড করলাম, তাহলে এরা দুজন কি করবে, সেটাকে ডাউনলোড করবে। তাহলে গিটে যখন আমরা কোনো কিছু আপলোড করি তখন তাকে আমরা বলি হচ্ছে পুশ। যখন আমরা কোনো কিছু ডাউনলোড করি তখন তাকে বলি হচ্ছে আমরা ক্লোন। এটা হচ্ছে গিটের ভাষা, ঠিক আছে? মানে গিটের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি আর কি। নর্মালি আপলোডটাকে গিটের ভাষায় বলা হয় পুশ করা। তার মানে হচ্ছে কোনো একটা লিডার যখন কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করবে তখন সে গিটে সেই ফুল প্রজেক্টটাকে পুশ করবে। আর P1 এবং P2 যে দুইজন ডেভেলপার আছে তারা কি করবে, ডাউনলোড করবে এই গিট থেকে যে প্রজেক্টটাকে আপ করা হয়েছে সেটাকে সে ডাউনলোড করবে, দ্যাট ইজ কল্ড দ্য ক্লোন। P1 কাজ করতেছে, P2 কাজ করতেছে, তারা যখন আবার জিনিসটাকে ই করতেছে, আপলোড করতেছে, দ্যাট ইজ কল্ড দ্য পুশ। ওকে, আবার P1 যদি P2 এর সাথে কমিউনিকেট করতে চায়, বা P1 যদি P2 এর কোনো একটা কাজ P1 এর কাছে নিয়ে আসতে চায়, তখন তাকে আমরা বলি হচ্ছে পুল। জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন যে কি বলতেছি। P1 যে পার্সনটা আছে সে যদি P2 এর কোনো একটা কাজ এর নিজের কম্পিউটারে নিয়ে আসতে চায়, P1 এর নিজের কম্পিউটারে যদি নিয়ে আসতে চায়, তখন সেটাকে বলা হচ্ছে পুল করা। সেটাকে আর ক্লোন করা বা পুশ করা বলবে না, এটাকে বলা হয় হচ্ছে পুল করা। বেসিক্যালি এই তিনটা বেসিক জিনিসের উপর বেস করে আসলে আমরা গিটের কাজগুলো করি, এই তিনটা বেসিক জিনিসের উপর। কিন্তু এই তিনটা বেসিক জিনিস ছাড়াও আমাদের আরো কিছু এক্সটেন্ডেড কাজ আছে, যেমন মার্জ করা, ইউজার ক্রিয়েট করা, তারপর হচ্ছে রিজলভ করা, ঠিক আছে? এই ধরনের আরো কিছু কাজ, ব্রাঞ্চ ক্রিয়েট করা, ঠিক আছে? এই ধরনের আরো কিছু কাজ আছে আর কি। সো আমরা এখন একটু দেখি যে গিট, এটা তো দেখলাম যে গিট কিভাবে কাজ করে। এখন গিট ইন্টারনালি কিভাবে কাজ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন এই গিট ইন্টারনালি কিভাবে কাজ করে সেটা একটু বুঝি। যখন একজন লিড
একজন লিডার একটা প্রজেক্ট ক্রিয়েট করে সেটাকে আপলোড করলো, তখন এই সার্ভার এবং আমার যে কম্পিউটার আছে এই দুইটা জিনিসের মধ্যে একটা কমন জায়গা থাকে, যে জায়গা থেকে সার্ভার এই কম্পিউটারকে চিনে এবং এই কম্পিউটার তার ওই জায়গাটাতে পৌঁছায়। এই কমন জায়গাটা হচ্ছে লোকাল রিপো বা লোকাল রিপোজিটরি। প্রত্যেকটা কম্পিউটারে যখন হচ্ছে আমরা গিট ইনস্টল করি বা গিট নিয়ে যখন কাজ শুরু করি, তখন আমাদের এই গিটের সফটওয়্যারটা আমাদের কম্পিউটারের কোনো একটা জায়গায় একটা লোকাল রিপোজিটরি তৈরি করে বা একটা লোকালি সে একটা জায়গা ক্রিয়েট করে। এই সার্ভারে যখন আমি গিট ইনস্টল করি, এই সার্ভারও তো একটা পিসি বা একটা কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে, এই সার্ভারের মধ্যে একটা লোকাল রিপোজিটরি তৈরি হয়। এই সার্ভারের মধ্যে একটা কি থাকে? লোকাল রিপোজিটরি তৈরি হয়। এই P2 সে যখন গিট ইনস্টল করবে তখন একটা লোকাল রিপোজিটরি তৈরি হবে। এই কম্পিউটার যখন গিট ইনস্টল করবে তখন একটা লোকাল রিপোজিটরি তৈরি হবে। মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকাল রিপোজিটরি থাকে। এখন গিটে যখন হচ্ছে আমরা কোনো কিছু আপলোড করি অথবা উই ক্যান সে পুশ, আমরা যখন কোনো কিছু পুশ করি তখন সেটা প্রথমে যায় হচ্ছে লোকাল রিপোজিটরিতে। প্রথমে যায় হচ্ছে লোকাল রিপোজিটরিতে। এই পুশ করার জন্য যে আমরা লোকাল রিপোজিটরি যে মেইনটেইন প্রজেক্টটা আমরা এটাকে গিটের লোকালি ক্রিয়েট করলাম। আমার কম্পিউটার মানে হচ্ছে লোকাল, সার্ভার তো হচ্ছে রিমোট। ঠিক আছে, কম্পিউটার গিটের ভাষায় বলা হয় হচ্ছে আমাদের রিমোট, রিমোট সার্ভার বলি আর এটাকে আমরা। তার মানে আমি লোকালি যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, মনে করেন যে লারাবেলের একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, আমি এখনো প্রজেক্টটাকে গিটের মধ্যে নিয়ে যাইনি। তাহলে এই প্রজেক্টটাকে যখন আমি ফার্স্ট কমিট করব, সে তখন স্টোর হবে আমার লোকাল রিপোজিটরির মধ্যে, এবং পরবর্তীতে যখন পুশ করব তখন সে লোকাল রিপোজিটরি থেকে যাবে হচ্ছে সার্ভারের লোকাল রিপোজিটরির কাছে। ওকে, এবং পরবর্তীতে এই P1 এবং P2 এই যে দুইজন ডেভেলপার আছে, এরা যখন ক্লোন করবে তখন এই সার্ভারের লোকাল রিপোজিটরি থেকে তারা জিনিসটাকে ক্লোন করবে। তার মানে যে পর্যন্ত আমার প্রোগ্রামটা আমার পিসি থেকে এই সার্ভারের লোকাল রিপোজিটরিতে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু P1 এবং P2 কোনো আপডেট পাবে না। বা P1 যদি কোনো কিছু সার্ভারে পুশ না করে, P2 কিন্তু সেটাকে পুল করতে পারবে না, ভাইস ভার্সা সেম কথা। তার মানে আমাকে এই জায়গা থেকে এই জায়গায় যাইতে হবে। তার মানে আমরা যখন গিটে কাজ করি তখন দুইটা আমরা কাজ করি, একটা হচ্ছে লোকালি আমার প্রোগ্রামটাকে স্টোর করে রাখি, পরবর্তীতে সেটাকে আমরা কি করি, সার্ভারে নিয়ে যাই। ঠিক আছে, এই যে আমি লোকালে রাখতেছি তারপরে সার্ভারে নিয়ে যাচ্ছি, এই লোকালে যখন আমরা রাখতেছি তখন একটা ভার্সন ম্যানেজমেন্ট হয়, আর যখন সার্ভারে নিয়ে যাই তখন আরেকটা ভার্সন ম্যানেজমেন্ট হয়। এইটাকে আমরা বলি হচ্ছে ভার্সন কন্ট্রোলিং। আর এই ভার্সন কন্ট্রোলটা আমাদের গিট নিজেই করে দেয় যে কোন ভার্সনে আমি কোন জিনিসটা রাখছি। ওকে, এই জিনিসটা আমরা মানে এই যে কথাগুলো বললাম এই কথাটা আমরা প্রপারলি বুঝতে পারছি কিনা? এই কথাটা আমরা প্রপারলি বুঝতে পারছি কিনা? মানে এটা কিন্তু বোঝার জিনিস, এটা কিন্তু আসলে এখানে মানে মুখস্থ করার কিছু নাই যে হ্যাঁ লোকাল রিপোজিটরি থেকে আমি ওইখানে নিয়ে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এইভাবে মুখস্থ করার কিন্তু কিছু নাই। জিনিসটা বোঝার বিষয় যে কোথায় কোন জিনিসটা থাকবে, কে আসলে ভার্সন কন্ট্রোল করতেছে, কোন জায়গা থেকে আসলে ভার্সন কন্ট্রোলিংটা হচ্ছে। আমরা তো বলতেছি যে আমরা হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্ট বা ভার্সন কন্ট্রোলিং এর জন্য এটা ব্যবহার করি, কিন্তু কোন জায়গাটা থেকে ভার্সন কন্ট্রোলিং হয় সেটা হচ্ছে লোকাল রিপো থেকে। আমি লোকালি অনেক কিছু স্টোর করতে পারি, আমি পরে হচ্ছে সেটাকে সাবমিট করতে পারি। আমি যতবার লোকালি স্টোর করব প্রতিবারই নতুন নতুন ভার্সন আসবে, গিটে নতুন নতুন ভার্সন আসবে, এবং পরবর্তীতে যখন আমি আমার লোকাল, আমার কম্পিউটারের লোকাল রিপো থেকে যখন সার্ভারের কাছে পাঠাবো তখন সেটা একটা নতুন আপডেট অথবা নতুন ভার্সন নাম্বার দিয়ে যায়। আমরা ভার্সন নাম্বারগুলোর মধ্যে কিন্তু অনেক মানে আপস এন্ড ডাউন আছে। এগুলো হচ্ছে আমরা থিওরিটিক্যালি যখন দেখব ভার্সন কন্ট্রোলিং কিভাবে করে বা ভার্সন কন্ট্রোল সম্পর্কে আমরা যখন ডিটেলস আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে কাজ করে।
এখন আমরা যে জিনিসটা সম্পর্কে আইডিয়া নিব সেটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড, বা আমরা যদি বলি যে সফটওয়্যার ফার্মগুলোতে বা কোনো একটা অর্গানাইজেশনে যখন গিট ব্যবহার করা হয় সেটার হায়ারার্কিগুলো আসলে কিভাবে হয়। গিট ম্যানেজমেন্টেরও কিন্তু একটা হায়ারার্কি থাকে। গিট সবাই অ্যাক্সেস করতে পারে না, বা সবাই কিন্তু গিটে পুশ করতে পারে না। পুশ করার জন্য বিভিন্ন ধরনের পারমিশনের দরকার পড়ে আর কি। তো আমরা একটু দেখি এখন যে কি ধরনের হায়ারার্কি আসলে বিভিন্ন অর্গানাইজেশন মেনটেন করে আর কি। গিটে যখনই কোনো একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়, আমরা যখন গিটের কোনো একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, সেই ইনস্ট্যান্সটা যে ব্রাঞ্চে থাকে বাই ডিফল্ট সেই ব্রাঞ্চটাকে আমরা বলি হচ্ছে মাস্টার অর মেইন ব্রাঞ্চ। এই মাস্টার ব্রাঞ্চ থেকে আমরা আসলে দুইটা জায়গায় যাই। ওকে, সরি, মাস্টার ব্রাঞ্চ থেকে আমরা শুধু একটা জায়গায় যাই, সেটা হচ্ছে ডেপ্লয়মেন্ট। এই যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যে দেখছিলাম ডেপ্লয়মেন্ট, এই ডেপ্লয়মেন্টে আমরা যাই হচ্ছে মাস্টার অথবা মেইন ব্রাঞ্চ থেকে। এই মাস্টার ব্রাঞ্চে অ্যাক্সেস কার থাকে? এই মাস্টার ব্রাঞ্চে অ্যাক্সেস থাকে হচ্ছে একমাত্র এই লিডারের, আর কারো অ্যাক্সেস থাকে না। P1 P2 কখনো মাস্টার ব্রাঞ্চে অ্যাক্সেস করতে পারবে না আনটিল আপনি নিজেই যদি সিঙ্গেল ডেভেলপার না হন আর কি। তাহলে এখন P1 P2 কি করবে? P1 এবং P2 তারা হচ্ছে গিট ইউজার, এও হচ্ছে গিট ইউজার, এবং এই দুইজন ইউজারের জন্য আমরা কি করব? ব্রাঞ্চ ক্রিয়েট করব, ডিফারেন্ট ব্রাঞ্চ ক্রিয়েট করব। P1 এর জন্য একটা ব্রাঞ্চ থাকবে, P2 এর জন্য একটা ব্রাঞ্চ থাকবে। P1 তার যত কাজ করবে সবগুলা কাজ করবে হচ্ছে P1 এর ব্রাঞ্চে, P2 যত কাজ করবে সবগুলা কাজ করবে হচ্ছে P2 ব্রাঞ্চে। এবং এই P1 এবং P2 যে কাজগুলা করবে সেই কাজগুলা দিন শেষে মার্জ হবে হচ্ছে আমাদের যে এই লিডার যে ব্রাঞ্চটা ক্রিয়েট করছে তার ব্রাঞ্চে। মনে করেন লিড নামে একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের মধ্যে। ওকে, এখন লিডার কি করবে? তার এই জায়গাটাতে আসার পর সে P1 থেকে কোড নিবে। কোড নেওয়ার পর সে দেখবে যে এই কোডটা আসলে ঠিক মতো রান করতেছে কিনা বা প্রপারলি এক্সিকিউট করতেছে কিনা, এই জিনিসটা সে আগে আইডেন্টিফাই করবে। যদি আইডেন্টিফাই করে দেখে কোনো এরর আছে, তাহলে সে এই ব্রাঞ্চটাকে আর কি করবে না, মানে অ্যাকসেপ্ট করবে না, সে সেটাকে রিজেক্ট করে পাঠিয়ে দিবে উইথ কমেন্ট। তখন P1 একটা ফিডব্যাক পাবে যে তোমার এই জায়গায় প্রোগ্রামের এই জিনিসগুলো ভুল হয়েছে, তোমাকে এগুলো ঠিক করতে হবে। অ্যাজ ওয়েল এজ P2 তার দিন শেষে যে কাজগুলো করে সেগুলো সে তার নিজস্ব ব্রাঞ্চে কমিট করে বা নিজস্ব ব্রাঞ্চে সে পুশ করে। ওই ব্রাঞ্চ থেকে পুল করে নেয় হচ্ছে লিডার। লিডার যদি দেখে P2 এর কাজ ওকে আছে, তাহলে সে ওকে সাইন বা কোনো একটা কমেন্ট লিখে P2 এর কাছে পাঠিয়ে দিবে যে তোমার কাজ ঠিক আছে। এখন লিড কি করবে? P1 এবং P2 যে কাজগুলো আছে সেই কাজগুলোকে একসাথে এই জায়গাটাতে মার্জ করবে। দুইটা কাজগুলোকে একসাথে মার্জ করবে। মার্জ করলে কি হবে? একটা প্রোগ্রাম হয়ে যাবে। ঠিক আছে, P1 এবং P2 আলাদাভাবে মার্জ করবে। মার্জ করে কি হবে? একটা প্রোগ্রাম হয়ে যাবে। সেই একটা প্রোগ্রামকে সে তখন পাঠিয়ে দিবে হচ্ছে টেস্টারের কাছে, টেস্টিং ব্রাঞ্চে পাঠিয়ে দিবে সে এটাকে। টেস্টার কি করবে? লিডার যে প্রোগ্রামটা মার্জ করে পাঠিয়ে দিল সেটাকে সে টেস্ট করবে। তারও এখানে বিভিন্ন ব্রাঞ্চ থাকবে, টেস্টার 1, টেস্টার 2, টেস্টার 3, টেস্টার 4, এভাবে যত টেস্টার আছে প্রত্যেকের জন্য নিজস্ব ব্রাঞ্চ থাকবে। তারা আবার কি করবে? টেস্টার এদেরকে ভাগ করে দিবে যে P1 P2 কাজ করে ফেলছে, তাদের কাজগুলো তোমরা এখন টেস্ট করো। তারা এখান থেকে আলাদাভাবে টেস্ট করে তাদের রেজাল্টগুলা টেস্টারের কাছে পাঠাবে, বা এটাকে বলে হচ্ছে আপনার SQA। ওকে, এরা হচ্ছে কিউএ, আর এ হচ্ছে SQA। কিউএ মানে কোয়ালিটি অ্যাসুরেন্স, SQA মানে হচ্ছে সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স। ওকে, তো কিউএ যারা আছে তারা হচ্ছে কাজ করে সিনিয়র কিউএর কাছে পাঠিয়ে দিবে। যদি কোনো প্রবলেম হয় বা কোনো বাগ যদি থাকে, তাহলে সে লিডারের কাছে ফিডব্যাক পাঠাবে যে এই জায়গায় বাগ আছে। তখন এই লিডার আবার ফিডব্যাক পাঠাবে P1 এবং P2 এর কাছে যে তোমাদের এই প্রোগ্রামগুলোতে বাগ আসছে, এগুলোকে সলভ করতে হবে।
তো ফাইনালি যখন টেস্টিং এবং প্রোগ্রাম দুইটা যখন ঠিক হয়ে যাবে, তখন লিডার কি করবে, টেস্টেড যে প্রোগ্রামটা আছে, যেটা টেস্টিং হয়ে গেল, সেই টেস্টিং প্রোগ্রামটাকে পাঠিয়ে দিবে হচ্ছে মাস্টারের কাছে, এবং সেখান থেকে চলে যাবে হচ্ছে ডেপ্লয়মেন্ট। তো এই যে কাজ, এই টোটাল কাজটাকে আমরা বলি হচ্ছে পাইপলাইন। ওকে, এই যে পাইপলাইনটা আমরা দেখি, এই পাইপলাইনটাকে আমরা বলি হচ্ছে প্রজেক্ট ব্যাকলগ। আমরা গত থিওরিতে দেখছিলাম যে প্রজেক্ট ব্যাকলগ, স্প্রিন্ট ব্যাকলগ, এই ধরনের নামগুলো শুনছিলাম। তো এই যে আমরা একটা পাইপলাইন দেখলাম, এই পাইপলাইনটাকে আমরা বলি হচ্ছে প্রজেক্টের একটা ব্যাকলগ, যে প্রজেক্টটা আসলে কিভাবে বা কোন পাইপলাইনের থ্রুতে কাজ করবে। সো আপনারা যারা AWS সম্পর্কে আইডিয়া আছে, অ্যামাজন ওয়েব সার্ভিস সম্পর্কে আইডিয়া আছে, তারা দেখতে পারবেন যে এরকম বিভিন্ন ধরনের পাইপলাইন আমরা তৈরি করতে পারি। এই পাইপলাইনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পাইপলাইন হচ্ছে CI/CD পাইপলাইন, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। সো এটা আমি এখানে দেখাবো না, এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা জিনিস। সো যারা AWS নিয়ে কাজ করছেন বা ইন ফিউচারে কাজ করবেন, তারা এই টার্মসগুলো একটু মনে রাখেন, যে CI/CD, তারপর হচ্ছে পাইপলাইন, তারপর হচ্ছে ব্যাকলগ, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আপনাদের ফেস করা লাগবে। তার মানে আমরা মোটামুটি একটা পাইপলাইন বুঝলাম এবং একটা সিনারিও বুঝলাম যে আসলে কিভাবে ইন্ডাস্ট্রিতে এই গিট নিয়ে আসলে কাজগুলো হয়। সো আমরা এই টাইপের কোনো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব, যে আমরা আসলে এই ধরনের একটা পাইপলাইন তৈরি করে, এই যে মনে করেন যে P1 যখন তার ব্রাঞ্চে আপলোড করবে, মনে করেন সে দিনে 5টা পুশ করলো, তাহলে 5টা পুশের জন্য সে 5টা নাম্বার পাবে, ডিফারেন্ট নাম্বার পাবে। সে আবার ব্যাক করতে পারবে যে কোন পুশ সে করছিল আর কি, সেখান থেকে সে আবার ব্যাক হয়ে আসতে পারবে। এই যে ভার্সন কন্ট্রোলগুলো আছে, এই ভার্সন কন্ট্রোলগুলোতে যেহেতু আমরা গিট নিয়ে কাজ করব, এই 3টা জায়গায় হচ্ছে আমাদের, 3টা যে কোনো একটা জায়গায় আমাদের থাকতে হবে, কি বলে, অ্যাকাউন্ট থাকতে হবে। আমরা গিট হাবে কাজ করতে পারি, আমরা বিট বাকেটে কাজ করতে পারি, আমরা গিট ল্যাবে। যেহেতু আমরা অ্যাজ এ টিম হিসেবে কাজ করব, তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব এভরিওয়ান শুড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইন বিট বাকেট। ওকে, সো বিট বাকেট হচ্ছে একটা অনলাইন টুলস